So hey guys, welcome to my channel. Myself Ankar, and this video is going to be for the students who study in WBCHSC board. And before starting the main video, let me tell you that this video is going to be in Bengali because I know that most of you are comfortable with English, but there are still some students who are not. Okay, so I want this video to be comfortable for all the students. Okay, so I'm going to record this complete video in Bengali, and before wasting any further time, let's get started. তো ভিডিওটা শুরু করার আগেই বলে দিই, এই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কারণ এটা আমি মানে সব কটা স্ট্রিমকে আমি কভার করছি, ঠিক আছে, একসাথে। আর পুরো স্ট্র্যাটেজিটা এই একটা ভিডিওতে আমি কভার করব, তো হয়তো একটু লম্বা হবে, একটু ধৈর্য ধরে দেখে নিও, ঠিক আছে। তো যাওয়া যাক আমাদের প্রথম যে পয়েন্টটা তার দিকে। তো প্রথম যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে স্লিপ, ঘুম। হ্যাঁ, ঘুম। এবার তোমাদের অনেকের মাথায় এই প্রশ্নটা আসবে, কি স্লিপ বা ঘুম কি করে একটা স্ট্র্যাটেজির মধ্যে আসতে পারে। আসতে পারে, বলে দিই কেন। যারা ধরো খুব পড়াকু হয়, মানে সারাদিন বই নিয়ে বসে থাকে, মানে এক্সাম ক্র্যাক ভালো নাম্বার আনতেই হবে, ঠিক আছে, এই টাইপের যে মেন্টালিটি যাদের হয়, আমিও ছিলাম, আমি তারিফ করছি না নিজে, কিন্তু হ্যাঁ এই টাইপের মেন্টালিটি আমারও ছিল। আমি সারাদিন বই নিয়েই বসে থাকতাম। তো ব্যাপারটা হচ্ছে তাদের না ঘুম টুম সব মাথায় চড়ে যায়, মাথার উপর দিয়ে মানে বেরিয়ে যায় মাথা থেকে, যে আমাকে ঘুমাতেও, আমার শরীর বলে কিছু একটা আছে। তো তারা হয়তো দিনে 24 ঘন্টার মতো 2 থেকে 3 ঘন্টা ঘুমাচ্ছে, ঠিক আছে। এটা আমার সাথে হয়েছে, আর এটার খুবই বাজে এফেক্ট পড়ে নিজের মাথার উপর। অনেক রকম ডিজিজ হতে পারে এর জন্য, এই কম ঘুমানোর জন্য, কিন্তু মেইনলি যে জিনিসটা এফেক্ট করে আমাদের স্টাডিজে বা পড়াশোনায়, সেটা হলো আমাদের যে মেমোরি পাওয়ারটা, ওটা কমে যায়। এবার তোমরা জিজ্ঞেস করবে, যারা স্পেশালি যারা সায়েন্সে আছো, তাদের মাথায় এই কোয়েশ্চেনটা স্ট্রাইক করবেই, যে মেমোরি পাওয়ার কেন? আমরা তো যেটা মানে যেটা বুঝছি সেটাই তো গিয়ে অ্যাপ্লাই করছি, সেটাই তো গিয়ে পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করে আনসার করে আসবো। এটা আসবেই, যারা সায়েন্সে পড়ে, এটা আমার মাথাও আসতো, যে যখন আমি মানে এইসব স্ট্র্যাটেজি ব্যাটেজি ভিডিও ভিডিও দেখতাম, এটা আমার মাথায় আসতো, ঠিক আছে। যে আমি তো যেটা পড়ছি বা যেটা শিখছি সেটাই তো গিয়ে অ্যাপ্লাই করব, তো আমার মনে রেখে কি কাজ। আমি বলছি, প্রথম কথা, আমাদের যে পেপার যে সেট হয় না, আমাদের যে পরীক্ষাটা হয়, ওখানে দুটো জিনিস টেস্ট করা হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে তুমি কতটা নিজের মাথার মধ্যে রেখেছো, যে সারা বছর ধরে যে পড়লে কতটা নিজের তুমি মাথার মধ্যে রাখতে পেরেছো। কারণ সিলেবাস তো বহুত বড়। আমাদের এই যে ক্লাস 11-12 যে সিলেবাস, সে যে কোনো স্ট্রিম হোক, মহাভারতকে কম্পিট করে, ঠিক আছে, মহাভারতকে কম্পিটিশন দেয়, মানে এত লেন্দি সিলেবাস। আর তারা যদি মানে কি বলবো, মানে মোটা মোটা বই থেকে যারা যারা পড়ে না, মানে তাদেরকে নমস্কার, কি করে কমপ্লিট করে আমি জানি না, সত্যি বলছি। কারণ আমার অবস্থা টাইট হয়ে গেছিল ওই মোটা এসএল আর ওরা থেকে পড়তে। সেটা আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা সিবিএসই হোক বা আইএসসি হোক, যে কোনো বোর্ড হোক, মানে ওই মোটা বই কভার করা মানে নমস্কার বাবা। ঠিক আছে, যাই হোক, টপিক আসা যাক। তো আমাদের যে মেইন যে পেপারটা হয় বা যে এক্সামটা হয়, ওতে আমাদের যেমন বললাম দুটো জিনিস টেস্ট করা। একটা হচ্ছে তুমি কতটা নিজের মধ্যে রাখতে পেরেছো, রিটেন করতে পেরেছো, ঠিক আছে। আর তারপর আসছে হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে তুমি যেটা শিখেছো, যেটা কনসেপ্টটা তুমি বুঝেছো, ওটাকে অ্যাপ্লাই করা। এবার এই জিনিসটা অনেকের মাথায় আসবে যে এটা তো পুরো মানে রাট্টা মারা হয়ে গেল, মানে কি বলবো, ওই ওয়ার্ডটা এখন আমার মাথায় আসে না, মানে কি বুঝতে পারছো তো, রাট্টা মারা। কিন্তু ব্যাপারটা আমি রাট্টা মারার কথা নয়, মানে ব্যাপারটা রাট্টা মারার ইয়ে নয়। ব্যাপারটা হচ্ছে, ধরো একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই, ঠিক আছে। তুমি ধরো একটা কনসেপ্ট পড়লে, চলো নিউটনস লই পড়লে, ঠিক আছে, ফিজিক্সে ধরো পড়লে, ঠিক আছে। এবার ওটার জন্য তুমি হয়তো ইউটিউব থেকে বুঝছো বা কোনো টিচারের থেকে বুঝছো বা কারোর অনেক কষ্ট করে কনসেপ্টটা বুঝলে, তারপর ওইটাকে সলভ করলে, ওটার যে কোয়েশ্চেন্স আছে, থিওরি কোয়েশ্চেন্স, নিউমেরিক্যাল কোয়েশ্চেন মানে অঙ্কগুলো সলভ করলে, ঠিক আছে। এবার রেখে দিলে, বই বন্ধ করে রেখে দিলে। এবার তুমি যদি 1 কি 2 সপ্তাহ পর, ধরো 1 মাস পরে, আবার তুমি যদি ওইটার মানে ওই অঙ্কগুলো বা কোয়েশ্চেন গুলো সলভ করতে যাও, দেখলে যে তোমার এই যে যে লাইনটা, যে আসল যে থিওরেমের যে লাইনটা, ওটাই তোমার মাথায় মাথায় এলো না আর। মানে ওটাই তোমার মনে নেই।
তাহলে তুমি ওই বুঝে কাজটা কি করলে? তো আগে তো তোমাকে জিনিসটা মানে যে কনসেপ্টটা ওটা তো মাথায় রাখতে হবে না, তারপর তো তোমার জিনিসটা বোঝার ব্যাপার আছে, তারপর আসছে ওটা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করা মানে সলভ করা, অঙ্কগুলো সলভ করা, তাই না? তো আগে তোমাকে জিনিসটা বুঝতে হবে, মাথায় রাখতে হবে। ওই কারণে ঘুমটা দরকার। ঘুমটা, হ্যাঁ আমি এটা বলছি না ঘুমালেই যে তোমার জিনিসটা মাথায় থেকে যাবে তা না, ওটার জন্য আলাদা স্ট্র্যাটেজি আছে, যে তুমি জিনিসটা মাথায় সারা বছর কি করে রাখতে পারো সেটা আমি পরে আসবো। কিন্তু ঘুমোলে মানে প্রপার যে ঘুমটা দরকার, ঘুমোলে কি হবে যে তোমার ওই মেমোরি যে পাওয়ারটা না, ওই মেমোরি পাওয়ারটা ঠিক থাকবে। তোমার এই মানে একটুখানি পরে হয়তো তুমি যেটা হয়তো তুমি 3-4 সপ্তাহের মধ্যে ভুলছো, সেটা হয়তো তুমি হয়তো দেখি 3-4 দিনের মধ্যেই ভুলে গেলে এই জিনিসটা, বা তোমার হয়তো জিনিসটা মনে রাখতেই প্রবলেম হলো, মানে হয়তো 1-2 ঘন্টার মধ্যেই তুমি জিনিসটা ভুলে গেলে, এরকম হয়। আমার সাথেই হয়েছে, এটা জেনুইন কেস। এবার কেসটা হচ্ছে, সায়েন্স তো বলে যে 8 ঘন্টা ঘুম দরকার। তো এখন আমাদের সিলেবাস তো এত বড়, তো আমাদের 8 ঘন্টা ঘুমালে কি হবে? অবভিয়াসলি না, হবে না। 8 ঘন্টা আমাদের কিছুতেই ঘুমানো যাবে না। ঠিক আছে, 8 ঘন্টা ঘুমাবো না, অ্যাটলিস্ট 5 ঘন্টা তো ঘুমাতে পারি দিনে। 24 ঘন্টা কি আমরা 5 ঘন্টা ঘুমের জন্য বের করতে পারবো না? বেরই করতে পারবো। তুই 5 ঘন্টা প্লিজ ঘুমিও, ঠিক আছে? কারণ আমাদের যে মেন্টাল পাওয়ার, হ্যাঁ 5 ঘন্টার বেশি যদি ঘুমাতে যদি তুমি টাইম পাও, ঘুমাও, প্রবলেম নেই। কিন্তু ওই 5 ঘন্টার বেশি যদি ঘুমিয়ে তোমার যদি তোমার যে মানে পড়ার যদি ক্ষতি হয়, তাহলে আমি বলবো 5 ঘন্টাই এনাফ তোমাদের জন্য। হ্যাঁ মিনিমাম 5 ঘন্টা ঘুম দরকার, একটা বোর্ড স্টুডেন্টের জন্য মিনিমাম 5 ঘন্টা ঘুম দরকার, ঠিক আছে? কারণ মেমোরি পাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট একটা বোর্ডের স্টুডেন্টের জন্য। তো সেই কারণে বলছি যতটুকু টাইম আমি বললাম ঘুমাতে, প্লিজ ঘুমিও। কারণ যারা সায়েন্স বা কমার্সে আছে তাদের যদি 60-70% লস হচ্ছে, তাহলে যারা আর্টসে আছে তাদের মিনিমাম 95-90% লস হবে। কারণ তোমাদের তো প্রায় পুরোটাই মনে রাখার ব্যাপার, তাই না? তো তোমাদের মেমোরি পাওয়ার খুব ভালো হওয়া উচিত, তোমাদের যেটা মনে রাখার পাওয়ার ওটা খুবই ভালো হওয়া উচিত, ঠিক আছে? তো যেটুকু বললাম ওইটুকু মাথায় রাখো, ঠিক আছে না? তো এবার আসা যাক সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে কোথার থেকে পড়বো, তোমাদের সোর্স কি হবে পড়ার। দেখো এই পয়েন্টটা শুরু করার আগেই বলে দিই যে আমরা যা কিছু পড়ি না, তার একমাত্র 10%, যেটা 10% কন্টেন্ট, ওটাই আমাদের মাথায় স্টোর থাকে বা আমরা মনে রাখতে পারি। যদি বিশ্বাস না হয় তাহলে তুমি হয়তো যেটা পড়লে সেটা অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন পরে বিনা রিভিশনে লেখার বা কোনো কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবে, দেখবে সলভ করতে পারো নাকি। এটা আমি বলছি না, এটা সায়েন্স বলছে, ঠিক আছে? তো ওটার জন্য কি করতে হবে, 10% হলে তো আমাদের চলবে না, আমাদের তো মিনিমাম 99% রাখতে হবে। হ্যাঁ এবার অনেকে জিজ্ঞেস করবো 100% কেন না? দেখো একদম একটা প্র্যাকটিক্যাল জিনিস বলছি, এই পৃথিবীতে 100% বলে কিছু নেই। 100% মানে হচ্ছে আইডিয়াল জিনিস, ঠিক আছে? যেটার কোনো রকম কোনো কি বলবো উইকনেস নেই, ঠিক আছে? যদি 100% কিছু হতো না, তাহলে আমাদের এই যে এত যে টেকনোলজি আপডেট হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এইসব কিচ্ছু হতো না। কিছু না কিছু খামতি থেকেই যায়। তো এই দুনিয়াতে 100% বলে কিছু নেই, কিন্তু 99.99999% হতে পারে, ঠিক আছে? তো আমাদের সেই 99.99%ই রাখতে হবে মাথায়। যদি ফাইনাল যে আমরা পরীক্ষা দেবো, পরীক্ষায় যে বলবো স্কোর করবো, ওটাতে যদি বেস্ট আমাদের দিতে হয়, তাহলে আমাদের ওই 99.99%ই মাথায় রাখতে হবে। কিন্তু দাদা তুমি তো বললে যে আমাদের তো শুধু 10% মনে রাখে, তো কি করে আমরা ওই 99.999% কি করে মনে রাখবো? অবভিয়াসলি সলিউশন আছে, সেটা হচ্ছে বারবার কনসেপ্টটাকে রিফ্রেশ করা নিজের মাথার মধ্যে। এবার রিফ্রেশ কি করে করবো? বারবার কনসেপ্টটাকে রিভাইজ করা, রিভিশন দেওয়া। এবার রিভিশনের জন্য টাইম চাই। এবার আমাদের সিলেবাস এত বড়, এত কি বলবো, বললাম এক্ষুনি কিছুক্ষণ আগে মহাভারতকে কমপ্লিট করে আমাদের সিলেবাস, তাহলে আমরা কি করে টাইম বের করব? দেখো সোজা ভাষায় তোমাদের সিলেবাস যেটা আছে সেটাকে তোমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, পাতি কথা একদম। এবার এত বড় সিলেবাস তাড়াতাড়ি কি করে শেষ করা যাবে? নিশ্চয়ই করা যাবে। দেখো যারা, এখানে শুধু আমি বোর্ডের ব্যাপারে বলছি তাই তো, এবার যারা তোমার ধরো আইআইটি বা নিট মানে ওই যেই মেন্স অ্যাডভান্সের জন্য যারা পড়ে তারা, বা ডাব্লিউবিজেই এর জন্য পড়ে যারা,
মানে তারা দেখো শুধু বোর্ডের সাথে সাথে ওইগুলো এক্সট্রাও পড়ছে, তাই না? তারা যদি করতে পারে তো তোমরা কেন না? করতেই পারবে, নিশ্চয় টেকনিক আছে, যেটা আমি বলতে চলেছি এখন তোমাদের। এবার টেকনিকটা হলো হচ্ছে, যখন ধরো তুমি কোনো ক্লাস করছো, ঠিক আছে, ধরো যেখান থেকে হোক, কোনো অনলাইন সোর্সেস থেকে হোক, ইউটিউব থেকে হোক, বা তোমার টিউশন ক্লাসেস থেকেই হোক, তুমি ধরো কোনো ক্লাস করছো, ওখান থেকে না নোটস বানাও, রানিং নোটস বানাও। শুধু যেটা তোমাদের টিচার যেটা বোর্ডে লিখছে সেটা না, সেটুকু নয় কিন্তু, যেটা তোমার টিচার মুখেও বলছে সেটাও লিখে দাও, ঠিক আছে? এবার অনেকে বলবে হচ্ছে, হয়তো মানে এটা অনেকের মাথায় ডাউট থাকে যে যদি টিচার কিছু মিস করে যায়, যদি কিছু না পড়ায়, হতেই পারে, এটা এটা জেনুইন ব্যাপার, সেও তো মানুষ, হতেই পারে যে কোনো টপিক সে মিস করে গেল, হতেই পারে। এটা ভয়টা থাকা একদম মানে কি বলবো, জায়েজ ভয়, ঠিক আছে, হতেই পারে। এটা মানে অনেকবার হয়েওছে যে অনেক টিচার অনেক জিনিস মিস করে গেছে, কারণ সেও মানুষ, ভুল হতেই পারে, তাই না? তো তখন তোমরা কি করবে, ওই যে নোটস গুলো যে লিখছো না, তো ওর যে টপিক গুলো না তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে? কারণ কোনো টিচার না লাইন বাই লাইন কোনোদিন পড়াবে না, সে যে কোনো স্ট্রিমেই হোক, তোমাদের টপিক ওয়াইজ পড়ায়, টপিক ওয়াইজ নিজের মতো নোটস দেয়, নিজের মতো বোঝায়, ঠিক আছে, লাইন বাই লাইন কেউ পড়ায় না। খুব বেশি হলে একটা হয়তো টপিক বা সাব টপিক মিস করতে পারে, কিন্তু কোনোদিনও পুরো একটা মানে লাইন ফাইন কোনোদিন মিস হয় না, ঠিক আছে? কারণ লাইন বাই লাইন আজকাল কেউ পড়ায় না, বাচ্চা ছেলে না কেউ, 5-6 পড়ো না কেউ, ঠিক আছে, 12 পড়ছো, ঠিক আছে? তো লাইন বাই লাইন কেউ পড়ে না, তো ম্যাক্সিমাম একটা টপিক মিস করে যেতে পারে। তো ওইটা চেক করার জন্য কি করবে, যে তোমরা যখন নোটসটা পড়ছো, একবার নিজে যে বইটা আছে ওটার সাথে টপিক গুলো একবার মিলিয়ে নেবে, যে এই টপিকটায় যে স্যার পড়িয়েছে এটা, বা কোনো কিছু মিস করেছে নাকি, একবার তোমরা চেক করে নেবে। কি আছে, কতক্ষণ লাগবে? হার্ডলি 5 থেকে 10 মিনিট লাগবে, তাই না? আর যদি দেখো কিছু মিস করেছে, পরের দিন স্যার গিয়ে বলো বা ম্যাডামকে গিয়ে বলো যে হ্যাঁ স্যার, যে এইটা আপনি মিস করেছেন, এটা আমাদের পড়িয়ে দিন। এবার যদি ওটা সিলেবাসে থাকে তো স্যার নিশ্চয়ই আপনি তোমাদের পড়িয়ে দেবে, না থাকে তো স্যার তোমাদের বলে দেবে, সিম্পল ব্যাপার। কিন্তু তুমি যদি একটা পাতি কথা বলেছি, তুমি যদি ওই মোটা মোটা বই থেকে পড়তে যাও এখন, সিলেবাস তো শেষ করে দেবে, কিন্তু রিভিশনের জন্য টাইম থাকবে না। সিলেবাস শেষ করা কোনদিন টার্গেট নয় তোমাদের, শুধুমাত্র, হ্যাঁ ওটা একটা প্রাইমারি টার্গেট, যে হ্যাঁ আমাকে সিলেবাসটা শেষ করতে হবে, কারণ ওটা ছাড়া পরীক্ষায় বসা যাবে না, ঠিক আছে? সিলেবাস তোমাদের শেষ করতে হবে, কিন্তু তোমাদের মেইন টার্গেট হওয়া উচিত পুরো সিলেবাসটা A to Z মাথায় রাখা। ওটার জন্য তোমাদের ওই যে নোটস গুলো বানালে তোমরা, ওইটাকে পড়তে হবে, কারণ তোমাদের জিনিসটা বুঝতে হবে, বা জিনিসটা আসল কি হয়েছে, বা আর্টসের ক্ষেত্রে বলছি, তোমাদের ওই জিনিসটা কি হয়েছে অ্যাকচুয়ালি পয়েন্ট টু পয়েন্ট মাথায় মনে রাখতে হবে। আর সায়েন্স বা কমার্সের ক্ষেত্রে বলছি, তোমাদের জিনিসটা বুঝতে হবে, আর নিজে থেকে তোমরা ওটা লিখতে পারবে। আর্টসেও নিজে থেকে লিখতে পারবে, তোমার যদি পয়েন্টস গুলো ডেট গুলো ঠিকঠাক মনে রাখে, তুমি নিজের ভাষায় সেই ঘটনাটা লিখে দাও, ঠিক আছে? তোমাদের মনে রাখতে হবে, জিনিসটা বুঝতে হবে, জিনিসটা মনে রাখতে হবে, আলটিমেটলি টার্গেট হচ্ছে এটা। তোমার তো বইয়ের ল্যাঙ্গুয়েজটা তো বুঝতে হবে না, যে তুমি রটলে ওটাই ওই বইয়ের ল্যাঙ্গুয়েজটা গিয়ে লিখতে হবে, সেরকম তো কোনো ব্যাপার না। তোমার জিনিসটা হচ্ছে মেইন টার্গেট হচ্ছে তোমাকে বোঝা, যে কনসেপ্টটা আছে ওটা তোমাদের বোঝা, ওটা হচ্ছে তোমাদের মেইন টার্গেট, ঠিক আছে? বুঝলে? তো নোটস গুলো পড়লি, যেটা স্যার তো তোমাদের অলরেডি বুঝিয়ে দিল, নোটস গুলো পড়লে, নোটস একটা জিনিস জেনে রাখো, নোটস সবসময় ছোট হয়, যেটা বইতে থাকে, বইতে অনেক বড় ভাবে লেখা থাকে, যে কোনো কনসেপ্ট, যে কোনো টপিক অনেক মানে অনেক কি বলবো, অনেক বড় করে লেখা থাকে, ঠিক আছে? তো আর তোমরা যে নিজেরা যে নোটস বানাও, নিজেরাই বোঝো তো, যখন নোটস বানাও আর বইয়ের যে কনসেপ্ট গুলো অনেক বড় ভাবে থাকে, আর তোমাদের নোটস গুলো অনেক ছোট ভাবে থাকে, মানে ছোট করে লেখা থাকে, তো ওইগুলো পড়াটা বেটার না? তাহলে ওইগুলো কম সময়ে কভার করতে পারবে। এবার একটা জিনিস বলে দিই, অনেকে এটা আর একটা জিনিস অনেকে করে, যে স্যারের থেকে বুঝলাম, আবার বই পড়লাম, এবার দুটো জায়গা থেকে আমি নোটস বানাচ্ছি। কেন বাবা, একটা নোটসে হচ্ছে না? তোমাদের নিজের মানে পাকামি, এত পাকামি কিসের? এত পাকামি মারার দরকার নেই। নর্মাল একটা নোটস তোমাদের স্যার কোনোদিন বা তোমাদের ম্যাডাম কোনোদিন ভুল পড়াবে না, ঠিক আছে? কিন্তু বইতে কিন্তু প্রিন্টিং মিস্টেক হতে পারে। আমি বলছি না ভুল, বইয়ের কনসেপ্ট ভুল, প্রিন্টিং মিস্টেক হতে পারে, প্রিন্টে ভুল হতে পারে, অনেকবারই হয়, অনেক সময় হতে পারে, কিন্তু স্যার বা ম্যাডাম তোমাদের কোনো ভুল পড়াবেন না কোনোদিনই, ঠিক আছে? তো বিশ্বাস করো, ওই নোটস গুলোই নাও,
ওইগুলোই পড়ো। কিংবা যদি স্যারের কাছে যদি তুমি নোটস নিতে পছন্দ করো না, তখন বই থেকে নোটস বানাও। কিন্তু আমি বেস্ট বলবো যে স্যারের যা নোটস দিচ্ছে, ওই স্যার যখন পড়াচ্ছেন তখন রানিং নোটস বানাও, কারণ বই থেকে নোটস বানাতে প্রচুর টাইম লাগে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস অনেকে করে এখন, যেটা অনলাইন হয়ে যেটা মেন প্রবলেম হচ্ছে, এখন কি হচ্ছে, টিচাররা মেনলি তোমাদের নোটস পিডিএফ এ পাঠিয়ে দিচ্ছে বা ফটো তুলে পাঠিয়ে দিচ্ছে। অনেকে কি করে হচ্ছে, ওই যে নোটস গুলো পেলো না, ওইগুলো আবার খাতায় টুকতে শুরু করে, তাই তো? কি দরকার? আমি অফলাইনেও অনেক সময় পড়েছি, এবার ওই অফলাইন কেসও অনেক সময় স্যাররা আমাদের পিডিএফ এ অনেক সময় পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি সত্যি কথা বলতে অত কোনোদিন লিখতে যাইনি। নয় আমি ফোন থেকেই বা আমার তখন কম্পিউটার ছিল, ল্যাপটপ ছিল না, মানে ডেস্কটপ ছিল আর কি। তো ওই ডেস্কটপ থেকে পড়ে নিতাম, কিংবা আমি প্রিন্ট আউট করে নিতাম, যদি ডেস্কটপে কোনো রকম ডিস্ট্রাকশন হচ্ছে আমি প্রিন্ট আউট করে নিতাম। তো সেটাই বলছি, তোমার যদি ফোনই আছে তো ফোন থেকেই পড়ো নাও, নাহলে পারলে প্রিন্ট আউট করো, লিখে ফালতু সময় নষ্ট করো না, কারণ অত সময় তোমাদের হাতে নেই। একটাই বছর আছে, আর একটা বছর অনেক কিছু কভার করতে হবে তোমাদের, আর ওই জিনিসগুলোকে রিভিশনও করতে হবে, বুঝেছো? ওই কারণে বলছি সময় খুব কম, ফালতু সময় নষ্ট করো না। ওই জিনিসগুলো এবার ফোন থেকে বসে বসে টোকা টোকা, যদি ফোন থেকে পড়তে প্রবলেম তো প্রিন্ট আউট করে নাও না। হার্ডলি কত নেবে একটা পেপার প্রিন্ট, ব্ল্যাক এন্ড হোয়াইটই তো প্রিন্ট আউট করাবে, কোনো তো কালার প্রিন্ট আউটের কোনো ব্যাপার নেই যে বেশি দাম নিয়ে নেবে। ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আউট করাবে, কত আর দাম নেবে, তাই না? তো প্রিন্ট আউট করে নাও যদি তোমার ফোন থেকে পড়তে প্রবলেম হয়। আর যদি ফোনে মেন কারণ হয় যে ফোন থেকে পড়ে যদি ডিস্ট্রাকশন হয়, দুটো মোড হয় এখন, যে মডার্ন যে ডিভাইসেস গুলো ওর মধ্যে একটা ফোকাস মোড থাকে, ফোকাস মোডটা অন করে নাও। না হলে যদি ফোকাস মোড না থাকে, যদি তোমার ফোনটা একটু আউট অফ মানে আগের কোনো, মানে কি বলবো, আগের কোনো মডেল হয়, ঠিক আছে, তাহলে একটা খুব সুন্দর একটা ফিচার আছে প্রত্যেকটা ফোনে থাকে, সেটা হচ্ছে এরোপ্লেন মোড, ঠিক আছে? এরোপ্লেন মোডটা অন করে দাও, কল থেকে শুরু করে মেসেজেস থেকে শুরু করে কিচ্ছু আসবে না তোমার কাছে যতক্ষণ না তুমি ওটা অফ করবে, ঠিক আছে? তো ওটা অন করে এরোপ্লেন মোড অন করে বা ফোকাস মোড অন করে তুমি পড়ো, তোমার কি প্রবলেম আছে, তাই না? তো এটা করবো, তো দয়া করে টাইমটা নিজের বাঁচাতে শেখো, ঠিক আছে? এবার আসছে হচ্ছে কতক্ষণ দিনে পড়া উচিত, দিনে কতক্ষণ একটা সাবজেক্টে বা একটা, মানে মিনিমাম তোমার কতক্ষণ দেওয়া উচিত বোর্ডের জন্য পড়ার জন্য। দেখো, অনেকে আছে যে 12 13 ঘন্টা পড়ে, এই বই টই পড়ে মাথা খারাপ করে, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে, এসব কোনো দরকারই নেই, ঠিক আছে? আমার যতদূর মনে হয় বোর্ডের জন্য, শুধু বোর্ডের জন্য আমার যতদূর মনে হয় 6 থেকে 8 ঘন্টা এনাফ। সেটা কন্টিনিউ পড়ার দরকার নেই, মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? মানে মাথা কিছুক্ষণ হয়তো তোমার 4 থেকে 5 ঘন্টা ঢুকবে, আর বাকি 3 ঘন্টা অনেক কিচ্ছু, তুই পড়ে যাও না, তুই পড়ে যাও, কিচ্ছু ঢুকবে না, কারণ মাথারও একটা নেওয়ার একটা কি বলবো, একটা লিমিট আছে। হ্যাঁ, এখন যদি তুমি সায়েন্সের হিসাবে যাও যে মাথার তো কোনোদিন শেষ নেই, মানে মাথার তো কোনোদিন ভরবে না, হ্যাঁ ভরবে না, কিন্তু তোমার মানে কি বলবো, একটা লিমিট, মানে একটা টাইম লিমিট তো আছে যে কতক্ষণ তুমি একটা জিনিস দেবে, তুমি নাহলে নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো তুমি নাও, তুমি ধরো 8 ঘন্টা পড়ছো বা 6 ঘন্টা পড়ছো, তো তুমি 2 2 ঘন্টা করে পুরো দিনটাকে ভাগ করে নাও, যে সকালে 2 ঘন্টা পড়বো, এই সময় 2 ঘন্টা পড়বো, তারপরে এই দুপুরে 2 ঘন্টা পড়বো, তো রাতে 2 ঘন্টা পড়বো, না হয়ে গেল তোমার 8 ঘন্টা, সিম্পল, তাই না? দু জাস্ট ভাগ করে নাও দিনগুলো, তারপর তুমি যা বাকি দিনে, এখন দেখো ঘরে অনেক কিছু, অনেকে না, এখন সবাই ঘরে আছে, এখন ঘরে অনেকে নিজের ঘরে মানে ঘরের সমস্ত কাজ করে, অনেকে নাচ গান করে, যেমন আমি নিজেই নাচ গান করি, সরি না, গান করি না, নাচ করি, আমার নিজের নাচের চ্যানেল আছে। তো আমাদের যে গ্রুপ আছে, গ্রুপেই আমাদের একজন আছে যে 12-এ পড়ছে, ঠিক আছে, আর্টসে পড়ছে বলে দিই। তো এখন ও ঘরেরও কাজ করে, ও নাচও করে, তাই না? তো ওই 2 2 ঘন্টা যদি তুমি নিজের ইয়েকে একটা টাইম টেবিল বানিয়ে, যে এই সময় 2 ঘন্টা পড়বো, তারপর এই সময় 2 ঘন্টা পড়বো, তো এই সময় 2 ঘন্টা পড়বো, তো বাকি যে সময়টা 8 ঘন্টা তোমার ইয়েতে গেল, পড়ার সময় গেল, আর যে তোমার 5 ঘন্টা ঘুমে গেল, ঠিক আছে? তো বাকি যে সময় তুমি কাজ করো, নাচ করো, ফোনে কথা বলো, আর অনেক কিছু আছে করো, কি আছে, সবকিছু করা যায়, তাই না? তো যাই হোক, আবার বলছি, 8 ঘন্টা এনাফ,
ক্লাস 12 এর জন্য, ঠিক আছে। তো থার্ড পয়েন্টে আসি হচ্ছে, সেটা হচ্ছে রিভিশন। এবার রিভিশনের জন্য আমি এটা সিবিএসই ভিডিওগুলোতেও বলে রেখেছি, এই ভিডিওটাতেও বলছি যে আমি একটা আলাদা ভিডিও বানাবো রিভিশনের উপর, কি করে রিভিশন করা মানে কি করে রিভিশন করা উচিত, ঠিক আছে। ওটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, ওটা যে কোনো বোর্ডের স্টুডেন্টই দেখতে পারে, চাহে ওটা সিবিএসই স্টুডেন্ট হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হোক বা আইএসসি স্টুডেন্ট হোক, সবাই দেখতে পারে ওই ভিডিওটা, কারণ ওটা সবার জন্যই ভিডিওটা করা হচ্ছে। রিভিশন ভিডিওটা কোনো রকম স্ট্রিম বেসড নয় বা কোনো রকম বোর্ড বেসড নয়, এই রিভিশন স্ট্র্যাটেজিটা সবাই ফলো করতে পারে, যেটা আমি ওই ভিডিওটাতে বলবো, ঠিক আছে। তো যাই হোক, রিভিশনের জন্য আলাদা, যেমন বললাম রিভিশনের জন্য আলাদা ভিডিও আসবে, কিন্তু একটা জিনিস আমি এই ভিডিওটাতেই বলে দিচ্ছি, বোর্ডের আগে, বোর্ডে বসার আগে, যে মেন পরীক্ষাটাতে তুমি যে বসছো ওটার আগে তোমার সিলেবাসের মিনিমাম 3 বার, 2 থেকে 3 বার মিনিমাম রিভিশন করা উচিত, যাতে এই যে কনসেপ্ট গুলো তুমি পড়লে ওটা একদম মাথায় একদম ছেপে যায়, ঠিক আছে। ভুলো না যেন, ওই যে 99.9999% বলেছিলাম, ওটা যেন তোমার মাথায় থাকে, ঠিক আছে। অত পার্সেন্টেজ কনসেপ্ট যেন তোমার মাথায় থাকে, বুঝলে। এবার আসছি হচ্ছে ফোর্থ পয়েন্টে, 4 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে টেস্ট পেপার বা প্রিভিয়াস ইয়ার এর কোনো কোয়েশ্চেন সলভ করা, ঠিক আছে। আর এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডের প্রিপারেশনের জন্য, ঠিক আছে। তো এটার জন্য আলাদা করে সময় চাই, আর এটার জন্যও সিলেবাসটা আগে শেষ করতে হবে, বুঝলে। এইটা কি করবে, তোমাকে একটা আইডিয়া দিয়ে দেবে যে বোর্ডে কি টাইপের কোয়েশ্চেন আসছে, কতক্ষণ সময় লাগছে তোমার এক একটা কোয়েশ্চেন করতে, কতটা তোমার প্রিপারেশন আছে, কতটা তুমি রাখতে পেরেছো মাথায়, ওটা তোমার একটা ছোটখাটো মানে হালকা করে একটা আইডিয়া দিয়ে দেবে, ঠিক আছে। যে আরো কতটা রিভিশন তোমার করা উচিত, যাতে ওই যেগুলো তুমি ভুলে গেছো ওইগুলো আবার স্টোর করার জন্য, মানে রিফ্রেশ করার জন্য, ঠিক আছে। তো এইটা খুবই দরকার। প্রিভিয়াস এর সবচেয়ে বড় হচ্ছে প্রিভিয়াস ইয়ার, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর চান্স থাকে কমন পাওয়ার কোয়েশ্চেন, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার খুবই ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার মানে আগে, প্রিভিয়াস ইয়ার মানে বুঝছো তো, যেটা যে কোয়েশ্চেন গুলো আগের বছরে এসছে বা লাস্ট 10 বছরে এসছে বা লাস্ট 5 বছরে এসছে, সেই কোয়েশ্চেন গুলো একটাও যেন না ছাড়া যায়, প্রত্যেকটা বসে বসে একদম ধরে ধরে সলভ করবে। আর দরকার হলে একবারে যদি মাথায় জিনিসটা স্টোর না হচ্ছে, 2 থেকে 3 বার সলভ করবে। হতে পারে যে ওই কোয়েশ্চেনটাই ডাইরেক্ট না এলো, হয়তো কোনো ভ্যালু চেঞ্জ করে দিলো বা ওই কোয়েশ্চেনটা ঘুরিয়ে জিজ্ঞেস করলো, তো আনসারটা কিন্তু একই হবে, সেটা তোমাকে বুঝতে হবে। সেটা তোমার ডিপেন্ড করছে যে তুমি কনসেপ্টটা কতটা বুঝেছো, ঠিক আছে। ওই যদি কনসেপ্টটা ভালো ক্লিয়ার থাকে, তাহলে তুমি কোয়েশ্চেনটা বুঝতে পারবে যে তোমার মানে ওই কোয়েশ্চেনটাই দিয়েছে ঘুরিয়ে, না নিউমেরিক্যালটা চেঞ্জ করে দিয়েছে, না অন্য কোনো কোয়েশ্চেন দিয়েছে, তুমি ইজিলি ওটা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। ওর জন্য তোমার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া চাই, ঠিক আছে। তো যাই হোক, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু ছাড়বে না। আবার বলছি, ঘুরিয়ে এলো বা নিউমেরিক্যাল বা কোনো ভ্যালু যদি চেঞ্জ করে দেয়, কিন্তু প্রচুর কমন আসার চান্স থাকে, ম্যাক্সিমাম ওর থেকেই কমন আসার চান্স থাকে। আর বাকি যেগুলো হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন, যেগুলো তোমাদের টেস্ট পেপার অলরেডি থাকে, ওইগুলোও সলভ করবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টাইম ধরে চেষ্টা করবে জিনিসগুলো সলভ করার, ঠিক আছে। ওতে কি হবে, তোমার পরীক্ষার একটা, হ্যাঁ সবচেয়ে বড় জিনিস, এগুলো সলভ কখন করবে, ঠিক আছে। তোমরা তো জানো তোমাদের পরীক্ষা কটা থেকে শুরু হয় বোর্ডের, ঠিক ওই সময়টাতেই বসবে, ঠিক আছে। জেনারেল প্র্যাকটিসের সময় ওই সময়টাতে একটা টেস্ট পেপার নেবে, শুরু করবে। ধরো তোমাদের পরীক্ষা 10টায় শুরু হয়, নর্মাল যে বোর্ড এক্সাম ওটা ধরো তোমার 10টায় শুরু হচ্ছে, ঠিক আছে। যে নর্মাল যে ফাইনাল যে এক্সামটা ওটা 10টায় শুরু হবে, তো তুমিও যখন প্র্যাকটিস করছো ঠিক 10টার সময় বসবে, 10টার সময় শুরু করবে ইয়েটা করা। আর যেমন বলছি টাইম ধরে করবে, ওতে কি হবে, তোমার একটা প্র্যাকটিস হয়ে যাবে আর হাতে স্পিডটাও বাড়বে, ঠিক আছে। তো ওই 10টায় বসবে, আর ঠিক যদি 3 ঘন্টার পরীক্ষা হয়, তো 3 ঘন্টা পরেই 1টার সময় তুমি পেপারটাকে ছেড়ে দেবে, আর তুমি দেখবে যে তুমি কতটা সলভ করতে পারলে ওই 3 ঘন্টার মধ্যে। এইভাবে প্র্যাকটিস করা উচিত স্যাম্পল পেপার, মানে স্যাম্পল পেপার বলছি টেস্ট পেপার, ঠিক আছে। এইভাবে তোমরা সলভ করবে, তাহলে তোমরা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে যে ফাইনাল যে এক্সামটা, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। তোমাদের একদম শরীর মানে জিনিসটা শরীরে অভ্যেস হয়ে যাবে যে হ্যাঁ, যে 10টা থেকে 1টা আমাদের 3 ঘন্টা বসে এইগুলো সলভ করি আমি, তো একটা অভ্যেস হয়ে যাবে। এবার একটা জিনিস বলে দিই, তোমাদের কবের মধ্যে সিলেবাস শেষ করা উচিত।
দেখো আমার মতে তোমাদের পরীক্ষা হয় হচ্ছে মার্চে, তাই তো? মানে নর্মালি হয়, এই করোনা ফরোনার জন্য জানি না কখন হবে, কিন্তু নর্মালি হয় মার্চে। তো আমার মতে যে তোমাদের সিলেবাস অলমোস্ট নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুর দিকে ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? তারপর থেকে আর রিভিশন যেটা হবে, রিভিশন আমি স্ট্র্যাটেজিতে আবার বলবো, মানে রিভিশন যে স্ট্র্যাটেজি ভিডিওটা যাতে বেরোবে, মানে আমি বানাবো, ওটাতে আমি আবার বলবো। এখানে হালকা করে একটু বলে দিই যে রিভিশন যেটা হবে, 3 ধরনের রিভিশন আমি বলবো। ওর মধ্যে যে ফার্স্ট যে রিভিশনটা হবে, ওটা যখন তুমি সিলেবাসটা করছো পড়ছো ওর সাথে সাথে ওই রিভিশনটা চলবে, ঠিক আছে? সরি, প্রথম যে দুটো রিভিশন হবে ওটা ওই যখন সিলেবাসটা চলছে কমপ্লিট করছো তখনই ওর সাথে সাথে ওই রিভিশনটা চলবে। আর শেষে হবে যেটা থার্ড যে রিভিশনটা, ওটা একদম শেষে হবে, শেষে পুরো সিলেবাসটা রিভিশন হবে। ওটার জন্য মিনিমাম তোমাদের 1 থেকে 1.5 মাস ওই রিভিশনটা করার জন্য, ঠিক আছে? যদি তুমি নভেম্বরে শেষ করে দাও সিলেবাসটা, তাহলে ডিসেম্বর পুরোটা লাগবে, আর হয়তো জানুয়ারি অর্ধেকটা লাগবে, ঠিক আছে? ওই জানুয়ারি অর্ধেকের পর থেকে ফেব্রুয়ারিতে তোমাদের টেস্ট পেপার প্র্যাকটিস করা শুরু হবে। আমার যতদূর মনে হয় 1 মাস এনাফ টেস্ট পেপার। আর টেস্ট পেপার করলেও না তোমাদের হালকা করে একটা রিভিশন হতে থাকে সঙ্গে, ওই জিনিসগুলো তো ওই একই জিনিস তো তুমি প্র্যাকটিসই তো করছো, কনসেপ্ট তো সেই একই, তাই না? তো ওইগুলো হালকা করে প্র্যাকটিস হতে থাকে, ঠিক আছে? বুঝলে আমি যেটা বললাম? তো আশা করছি যেগুলো বললাম তোমরা সেগুলো মাথায় রাখবে। আর যদি কোনো রকম ডাউট থাকে বা মনে হয় যে আমি কিছু মিস করে গেছি ভিডিওটাতে, সেগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবো, আমি রিপ্লাই করে দেবো। আর যদি খুব বেশি কমেন্টস হয় ওটার জন্য আমি একটা সেপারেট ভিডিওই বানিয়ে দেবো। তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম, আর গুড বাই।